আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী সকল কুয়েত প্রবাসী। আজকে বাংলাদেশ টিকিট সম্পর্কে একটা আলোচনা করার জন্য আজকে ভিডিওতে আসা। টিকিটের দাম এত বেশি কেন? নতুন সরকার, বিপ্লব, এই সরকার সেই সরকার, হাসিনা সরকার, খালেদা সরকার, নতুন সরকার, আমরা প্রবাসীরা কি পাইলাম পরিশেষে? আজকে প্রতিবাদ করার জন্য অনলাইনে আসলাম, অথবা আজকের এই ভিডিও আপলোড। আজকে 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখ। আজকে কুয়েতের রুটের বিমান বন্ধ করে দিচ্ছে, যেটা বাংলাদেশ বিমান কুয়েতে আসে না। অনলাইনে কাউকে প্রতিবাদ করতে দেখতেছি না। এই জন্য আমি আজকে আমার ভিডিওটা অন করার উদ্দেশ্য এটাই, আপনারা যারা প্রবাসী আছেন, আজকে বিদেশ 1 যুগ পার করে ফেলেছি, আমার ফ্যামিলি থেকে বিদেশ 2 যুগ পার করে ফেলেছে, আত্মীয় স্বজন আরও বেশি পার করে ফেলেছে। কিন্তু আমি দেখছি না যে কোনো সরকার প্রবাসীদের জন্য কোনো কিছু করতে। কিন্তু কেন, কী কারণ, এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারতেছি না। আমাদের পাশের দেশ, আমাদের চাইতে নেপালে আমাদের 1 টাকায় এখন যদি 400 টাকা বা 390 আসে, নেপালের আসে 500, অর্থাৎ নেপালের অবস্থা অনেক খারাপ আমাদের চাইতে। নেপালের জন্য একটা পাসপোর্ট করলে সাইডে নিয়ে আসে, অ্যাম্বাসিতে গেলে কত মূল্য দেয়, বিদেশের মানুষদেরকে কত মূল্য দেয়, কথা বলার আগে ভয় পায়। চিন্তা করে একটা প্রবাসী। পাশের দেশ ভারত, তাদেরকে তো হিসাব করে কত ভালো করে সবাই জানে। তারপরে পাকিস্তান কত হিসাব করে, এই শ্রীলঙ্কার মানুষের কত হিসাব করে, শুধু আমাদের মানুষদেরকে হিসাব করে না। বা বলতেছি যেটা হিসাব করে না মানে হলো ইন্টারন্যাশনালভাবে, যেটা আমাদের এম্বাসি অথবা আমাদের যে ইন্টারন্যাশনাল সিস্টেম, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, এটার কোনো ভালো কোনো উদ্যোগ, ভালো কোনো কাজ আমি পাইনি আজ পর্যন্ত। ভালো করতেছে, সবই ভালো, কিন্তু অন্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, দেশের ভিতরে অনেক কিছু হাজার হাজার তুলনা দিবে, অমুক দেশ ওইটা করছে, ওই দেশ ওইটা করছে, ওই দেশ ওইটা। কিন্তু প্রবাসীদের জন্য যে দেশের অন্য দেশেরা কি ভূমিকা রাখছে, এটার উদাহরণ কোনোদিনও আমি দেখি না বাংলাদেশের কাউকে দিতে। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যেই থাকে, কি যে সমস্যা তাদের, এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তা বাংলাদেশের বিমান সংস্থা এটা কি? বিমানের টিকিট কাটতে কেন 1 লক্ষ 1.5 লক্ষ, কেন 2 লক্ষ টাকা লাগবে, এটা আমি মানে বুঝি না। একটা মানুষ বিদেশ থেকে আসতে লাগে 1 লক্ষ টাকা। নেপাল থেকে আমি দুবাই ছিলাম, তখন কত টাকাতে আসছো? 60,000 70,000 টাকা। তখন আমাদের বাংলাদেশের বিমানের টিকিটই 60,000 70,000 টাকা। আর বাংলাদেশ থেকে মানুষ 4 লক্ষ 5 লক্ষ টাকাতে বিদেশ আসে। আরে ভাই, এই বিদেশের রেমিটেন্স যেটা রিজার্ভ বাংলাদেশ অথবা পৃথিবী, যেটা ইন্টারন্যাশনালভাবে চলে, বিদেশের যে ঋণগুলো দেওয়া হয়, কিস্তিগুলো পরিশোধ করা হয়, যে ইন্টারন্যাশনাল কাজগুলো, সবই রেমিটেন্স ছাড়া কোনোভাবে সম্ভব। সবারই ডলার দিয়ে পেমেন্ট করতে হয়। এক শিল্প কারখানাগুলো আর এক দেশের মাঝে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটার অথবা যেভাবে ডলার আসতেছে, ডলার ছাড়া বাংলাদেশের অথবা মানুষের দেশের অস্তিত্ব আছে? তাহলে বিশেষ করে ওই শিল্প কারখানা এবং সাধারণভাবে যারা বিদেশ থেকে ডলার ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসে, তাদের চাইতে একদম স্টিল কন্টিনিউ রেমিটেন্স তো প্রবাসীরই পাঠায়, যেটা ডলার। আমাদের রিজার্ভে যে ডলারটা থাকে, এই ডলার যে কত মূল্য, এটা তো যারা দেশ চালায়, সরকার, তারা জানে। তাহলে এই ডলার যারা পাঠায় তাদের জন্য সুব্যবস্থা যদি একটু বেশি করি, এখানে সরকার যদি একটু নজর দেয় বেশি, সমস্যাটা কোথায়? দেশের কৃষকের মাঝে যেরকম ভর্তুকি দেয় তাল, কী বলে, এই যে সার খৈল ইত্যাদি, তো প্রবাসীদের জন্য যদি এয়ারপোর্টের মাঝে ভালো একটা সার্ভিস দেওয়া হয়, যে এখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, সিআইডি ডিপার্টমেন্টের লোক থাকবে, ভালো করে দেখবে, খোঁজখবর নিবে, হ্যাঁ, এটা তদন্ত করবে, এবং এম্বাসি থেকে যে পাসপোর্ট একটা ভিসা গেলে তদন্ত করবে, বাংলাদেশের যে এজেন্সি আছে তারা কেন এত টাকা নেয়, কেন কি করে, প্রতিটার মাঝে সিআইডি লাগাবে, ভালো করে তদন্ত করবে, সব কিছু দেখবে। এটারে যদি মূল্য দেয়, গুরুত্ব দেয়, তাহলে কি দেশের ক্ষতি? আমি তো এটা কোনোভাবে বুঝতেছি না। কোনো একটা মানুষ প্রবাসী ভালো করে প্রতিবাদও করতেছে না, প্রতিবাদ 1 জন 2 জন মনে করে না। তবে আমি এখন আর কোনো কিছু দেখতেছি না যে কোনো সরকার প্রবাসীদের জন্য কি করতেছে, এটা আমি বুঝি না। তো শেষকালে ছিল 2.5% যেই প্রণোদনা, সামান্য একটু উপকার হয়েছে, ঠিক আছে, কিন্তু বিমানের টিকিটের অবস্থা দেখেন। আপনি 1 লক্ষ টাকা দিয়ে পাঠাইলে আপনি 2,500 টাকা দিতেছেন, ভালো কথা। এক বিমানের টিকিটে যদি একবার ছুটিতে যায়, আপনি নিয়ে যেতেছেন 20,000 বেশি। আচ্ছা, তাহলে অবস্থাটা কি? লাভ হইল কি?
একটা মানুষ সারা বছরে যদি 1 লক্ষ টাকা বেতনও পায়, সে পাইলে কত? তাহলে ধরলাম 1 লক্ষ বেতন হইলে 12 মাসে তো 10 লক্ষ টাকা পাঠাইলো। তাহলে 10 লক্ষ টাকায় 10 দুগুণে 20 আর 10-এর 5, তাহলে 25,000 টাকা সে বছরে পাইলো ধরলাম, যার ভালো বেতন আমি এটা ধরলাম। তাহলে সে বছর শেষে বিমানের টিকিটের জরিমানা যদি 30,000 টাকা দেয়, তা লাভ হইলো কোথায়? এটা আরো 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 বেশি চলে গেল। তো আমি আজকে বলতেছি, সবাই অনলাইনে প্রতিবাদ করেন, মানুষ প্রবাসীদের জন্য একটা কিছু করুক। যারই প্রবাস জীবনটা শুরু হয়েছে সেই জানে প্রবাস জীবন ছেড়ে যাওয়া যায় না, এবং প্রবাসের জীবনটা এমন একটা জীবন, সেটা সবার পরিবার সাথে একজন একজন প্রবাসী আছে। আমরা যদি প্রবাসীরা সবাই এক হই, প্রতিবাদ করি, অবশ্যই আমাদের জন্য সরকার নজর দিবে, দেশের উপকার হবে। শুধু আমাদের ব্যক্তিগত সেলফের উন্নতি হবে, বিষয়টা এরকম না। আমি আজকে এই বর্তমান সরকারের যে উদ্যোগ দেখলাম, প্রবাসী লাউঞ্জ ওপেন করছে, সুন্দর, ও ওয়েলকাম। আচ্ছা, টিকিটের দিকে কেন নজর নাই? কেন একটা অ্যাম্বাসির দিকে ভালো কিছু ব্যবস্থা নাই? কেন মানুষ যে বিদেশ আসতেছে এর বিষয়ে কোনো খোঁজখবর নাই? কেন বিমানের টিকিট সবার আগে কম করতেছে না? আমি তার কোনো মানে পাইতেছি না। একটা মানুষের যেভাবে ইনকোয়ারি করা হয় দেশ থেকে গেলে এয়ারপোর্টে, এটার কোনো সুব্যবস্থা হইতেছে? এখানে কোনো ভালো করে সিআইডি, ভালো করে কোনো একজন ম্যাজিস্ট্রেট, ভালো করে কোনো একজন পুলিশ কর্মকর্তা, ভালো করে আনসার, ভালো করে যে আমাদের যে নৌবাহিনীর কর্মকর্তা, কোনো একজন ভালো করে সার্ভ করছে মানুষের জন্য কোনো কিছু ব্যবস্থা? একটাও না। তাহলে কোথায় আমরা কি পাইলাম, কোন দিকে কি পাইলাম আমি বুঝি না। তো হুন্ডির পথ সবারই খোলা আছে। আমার এই একযোগ বিদেশের মাঝে কোনোদিন হুন্ডিতে টাকা পাঠাই নাই। তো আজকে আমার বিদেশের যদি বয়সের আমি যদি আমার রেমিটেন্সটা যদি আমি বলি যে বাংলাদেশ ব্যাংক আমার নামে যদি মমিন লেখা সার্চ দিয়ে আমার নামে কত টাকা গেছে, আমি আমার যতটুকু ধারণা 1 কোটি টাকার উপরে শুধু আমার রেমিটেন্সের রেট বাড়িব। অর্থাৎ 1 কোটি টাকার প্লাস আমি রেমিটেন্স পাঠাইছি, 1 কোটি টাকা এই এক যুগে। তাহলে 1 কোটির উপরে, আমি ওইটা বলছি না কত, 1 কোটির উপরে 100 বার 1 কোটির উপরে পাঠাইছি আমি এ পর্যন্ত। তাহলে 1 কোটি টাকা যদি আমি বাংলাদেশে পাঠাইয়া থাকি এই রেমিটেন্স, তাহলে আর বিনিময়ে আমি কোন দিক দিয়ে কোন সুবিধাটা পাইলাম? তো প্রবাসীদের পরিবারের জন্য কোনো এক্সট্রা সুবিধা আছে? প্রবাসীদের এয়ারপোর্টের মাঝে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আছে? এম্বাসির মাঝে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আছে? প্রবাসীরা যে দেশে টাকা পাঠাইবো এর জন্য কোনো টাকার সেফটি আছে? প্রবাসীরা যে ব্যাংক থেকে টাকা তোলে তাদের জন্য কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আছে? প্রবাসীর জন্য প্রবাসী বুথ আছে? কোনো একটা ব্যবস্থা আছে? এই যে বিএমইটি কার্ড বানাইছে, কার্ড দিয়ে কোন লোকটা কী সুবিধা পাইছে? প্রবাসীরা, প্রবাসী লোনটা কোন লোকে সঠিকভাবে পাইছে? আমি নিজে প্রবাসী, যেই আমাদের গাজীপুরের প্রবাসী যেই ব্যাংকটা, প্রবাসী কল্যাণ ব্যাংক এরকমই নাম, আমাকে যে 6টা শর্ত দিছে যে লোনের জন্য, আমি চিন্তা করছি আমার জীবনে আমার জুতা খুলে যাবে, তো আমার লোন নিতে পারবো না। তবে আমি আমার বাসায় প্রতিবাদ জানাইলাম। আপনারা যারা অনলাইনে আছেন, বিদেশে আছেন, সবাই মোবাইল নিয়ে পড়ে থাকেন, আসেন সবাই প্রতিবাদ করি। আমি অনলাইনে দেখছি মহসিন ভাই খুব সুন্দর প্রতিবাদ করছে, কুয়েতের একজন প্রবাসী, উনি প্রবাসীর জন্য অনেক কিছু করেন, ওনাকে অনেক ধন্যবাদ, অন্তরস্থল থেকে ওনার জন্য শ্রদ্ধা রইল। উনি খুবই একজন ভালো মানুষ। উনি গ্রুপ এবং প্রবাসীর জন্য প্রকাশ্যে এবং মিডিয়ার মাঝে অনেক কাজ করে। ওনারও একটা প্রতিবাদ দেখলাম, তো ভালো লাগছে। আপনারা যদি আমার ভিডিওটা কেউ পুরোটা দেখে থাকেন, আশা করি আপনারা এই প্রতিবাদের সাথে থাকবেন এবং দেশের জন্য যাতে দেশ ভালো থাকে, আমরা ভালো থাকি, এই দোয়া করবেন। দেশে যেই আসুক, রেমিটেন্স সবার প্রয়োজন। এটা শুধু আমার একা প্রয়োজন না, প্রতিটা সরকারের, বিপ্লবী সরকার, হাসিনা সরকার, খালেদা সরকার, জামাত সরকার, দেশের রেমিটেন্স ছাড়া দেশ চলবে না, ডলার ছাড়া কোনোদিনও চলবে না। তো ডলার যদি লাগে, প্রবাসীদেরকে দেখতে হবে সবার আগে বিমান যেটা আছে এটা বন্ধ করে দেন। এই বিমান লাগবে না আমাদের, বিমান বন্ধ করে নতুন একটা সংস্থা চালু করেন। এখানে সরকার এমনিই তো ভর্তুকি দেয়, সারা বছর ভর্তুকি দিবে, অসুবিধা কি? এটা শুধু ভর্তুকির মাঝে থাকবে। এটা বিমানের সিট ফুল গেলেও ভর্তুকি, এমনিও ভর্তুকি, অসুবিধা কি? সরকার ডিক্লেয়ার দিয়ে দেয় প্রবাসীর বিমান সংস্থার জন্য এত কোটি টাকা প্রবাসীর জন্য ভর্তুকি। তাহলে দেখবেন দেশের জন্য ভালো হবে, রেমিটেন্স ভালো আসবে, প্রবাসীরা আরও দেশের থেকে বিদেশ যাবে, যাওয়াটা আর ক্লিয়ার করেন, জাস্টিফাই করেন, ভালো হবে। তবে আমি আজকের মতো আমার বিশ্বের গল্প চ্যানেল থেকে, প্লাস আমার ইউটিউব চ্যানেল থেকে, প্লাস ফেসবুক থেকে বিদায় নিতেছি। যদি আমার ভিডিওগুলো কারো ভালো লাগে
তাহলে আপনারা আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন। আর কিছু মানুষ বর্তমানে ই পাসপোর্টের জন্য আমাকে অনেক কমেন্ট করতেছেন। দেখেন, ই পাসপোর্ট এখন আর সহজে সিরিয়াল পাওয়া যাইতেছে না, অনলাইনে কোনো ভালো করে সিরিয়াল পাওয়া যাইতেছে না। এই যে এটি সরকারের জন্য আমি আরেকটা প্লাস। ই পাসপোর্ট কত জরুরি, ই পাসপোর্ট বন্ধ করে দিচ্ছে, অনেকে রাখামা নাই, ইমার্জেন্সি পাসপোর্ট লাগবে। এমআরপি পাসপোর্ট সামান্য একটু খোলা করছে, এটা সঠিক ক্লিয়ার না। ই পাসপোর্ট করতে গেলে আপনি আজকে আবেদন করবেন অনলাইনে, আপনার কীভাবে কবে গিয়ে করবেন, যেটাকে অ্যাপয়েন্টমেন্ট বলে, ওটা আপনার 6 মাস 4 মাস। আরে ভাই 5 মাস পরে তো পাসপোর্টের মেয়াদ শেষ, তারপরে এই পাসপোর্ট বানাইতে আরও লাগবে 5 মাস আইতে। তো 1 বছর যদি একটা পাসপোর্ট লাগে, তো এই প্রবাসীর জীবন কী রইল বা কী? আর কোথায় থেকে সে পাসপোর্ট পাইবে? পাসপোর্টই পাওয়া যাইতেছে না, কি বলবো। এটার নাম আমার সোনার বাংলা। এই সোনার বাংলার মাঝে আর কি হইব আর জানি না, তবে এতটুকু চাই, যারাই আসেন যাই আসেন দেশটাকে ভালো করে চালান, প্রবাসীকে দেখেন, আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবো। তবে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।